করে দিলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ডিয়ার পার্টিসিপেন্ট, সবাইকে আজ রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে গত ক্লাসটা আমি নিতে পারি নাই আমার একটু অসুস্থতার জন্য। তো আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসটা পরিপূর্ণ কন্টিনিউ করব। বিগত দুইটা ক্লাসে আমরা মডিউল 1 এবং মডিউল 2 অর্থাৎ এ আর বি আমরা শেষ করেছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে ওভারঅল ধারণা এবং রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস সম্পর্কে। তো আজকে মডিউল সিতে আমরা আলোচনা করব যে রিস্ক ম্যানেজমেন্টটা সাউন্ড, ভাইব্রেন্ট, ইফেক্টিভ, এফিশিয়েন্ট করতে হলে কার কি দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি গুলো কি কি সেটা আমরা একটু দেখব। অবশ্যই কোনো কিছু পরিপূর্ণরূপে সঠিকভাবে পালন করতে গেলে দায়িত্ব, কর্তৃত্ব, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ডেলিগেশন দিতে হয়, না হলে তাকে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না। তো তদ্রূপভাবে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আরো সাউন্ড করতে হলে কিছু কিছু এলিমেন্ট কাজ করে এখানে, কিছু কিছু ফ্যাক্টর কাজ করে, কিছু কিছু মানুষের কিছু কিছু দায়িত্ববোধ কাজ করে। তো সেই দায়িত্ববোধগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা দেখব যে সাউন্ড রিস্ক ম্যানেজমেন্টের এলিমেন্টগুলো কি কি। এখানে সাউন্ড রিস্ক ম্যানেজমেন্টের করতে গেলে চারটা এলিমেন্ট গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ বোর্ড অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট। এই যে বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্টের অ্যাক্টিভ ইনভলভমেন্ট থাকতে হবে, অর্থাৎ তারা সঠিকভাবে কাজ করবে এবং রেগুলার কাজ করবে। এখন এই যে বোর্ড, বোর্ড বলতে এখানে বোর্ড অফ ডিরেক্টরস এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, অর্থাৎ ব্যাংকের শেয়ার হোল্ডার কর্তৃক বোর্ড অফ ডিরেক্টরস নির্মিত হয়, মানে ইলেক্টেড হয় আর কি। এই বোর্ড অফ ডিরেক্টরস কি করে? সিনিয়র ম্যানেজমেন্ট অর্থাৎ এমডি ডিএমডি দের নিয়োগ দেয়। ঠিক আছে। তো এখানে শেয়ার হোল্ডারদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে যে সঠিক মেম্বারকে বোর্ড অফ মেম্বার্সে সিলেকশন করা। ঠিক আছে, এটা আমরা জানি যে প্রতি বছর ব্যাংকের হলো যে থাকে, এজিএম হয়। এজিএম এ ডিভিডেন্ড ডিক্লেয়ার হয় এবং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এগুলো সিলেক্টেড হয়। তো আমরা দেখি যে ব্যাংকের ক্ষেত্রে বোর্ড লেভেলে দুইটা কমিটি থাকে, বোর্ড অফ ডিরেক্টরস আর বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, যেটাকে বলে বিআরএমসি। এই দুইটা কমিটি যদি সঠিকভাবে কাজ করে তাহলে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা সঠিকভাবে কাজ করবে। এই দুইটা ডিভিশনের কাজ হচ্ছে ফলো আপ, মনিটরিং, ইনশিওর করা। ফলো আপ কি করা? মনিটরিং, ইনশিওর করা যে যে ধরনের পলিসি প্রসিডিওর সিস্টেম আছে সেই পলিসি প্রসিডিওর সিস্টেমটা সঠিকভাবে কাজ করছে। এই বোর্ড এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এরা সিনিয়র ম্যানেজমেন্টকে দিয়ে ইনশিওর করে, ইমপ্লিমেন্ট করে। যে সিনিয়র ম্যানেজমেন্ট অর্থাৎ এমডি, বিজনেসের হেড থাকে এমডি, এমডি কে দিয়ে এই পলিসি প্রসিডিওর রুলস রেগুলেশন যেভাবে আছে সেই অনুযায়ী কাজ নিশ্চিত করে বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে আমরা জানলাম যে অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ বোর্ড, বোর্ডের দুইটা থাকে, বোর্ড অফ ডিরেক্টরস এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি বিআরএমসি। এটা আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখবো যে আলাদা আলাদা কিন্তু সবার রেসপন্সিবিলিটি আছে। তারপর আছে সিনিয়র ম্যানেজমেন্ট। সিনিয়র ম্যানেজমেন্ট বলতে ইআরএমসি, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ মিলে একটা কমিটি করা হয়, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। এই এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি কি করে? মাসে, প্রতি মাসে একটা করে মিটিং করে। এই মিটিং এর যে ডিসিশন হয় সেই ডিসিশন এই বোর্ডের যে দুইটা কমিটি থাকে, বোর্ড অফ ডিরেক্টরস এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, এই দুইটা কমিটিকে সে ইনফর্ম করে ঝুঁকি সম্পর্কে, যাতে প্রপার ডিসিশনটা নেওয়া যায়। তাহলে এই অ্যাক্টিভ ইনভলভমেন্ট থাকতে হবে বোর্ড অফ ডিরেক্টরস এবং সিনিয়র ম্যানেজমেন্টে। তারপরে বি নাম্বারে যে এলিমেন্টটা কাজ করে সেটা হচ্ছে যে এডুকেট অর্গানাইজেশন, পলিসিস এবং প্রসিডিওর। পলিসি, প্রসিডিওর এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা এডুকেট হইতে হবে। অর্থাৎ ব্যাংকের প্রত্যেকটা ক্ষেত্রে পলিসি প্রসিডিওর যেগুলো থাকবে সেগুলো অ্যানুয়ালি রিভিউ করতে হবে। তারপর হলো যে যদি না থাকে তাহলে সে পলিসি প্রসিডিওর তৈরি করতে হবে, রিভিউ করতে হবে এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকতে হবে, যেটা হলো যে কে কাকে রিপোর্ট করবে। যেমন
রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের হেড যদি চিফ রিস্ক অফিসার হয়, চিফ রিস্ক অফিসার কাকে রিপোর্ট করবে? এমডি কে রিপোর্ট করবে, না বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটিকে রিপোর্ট করবে, না বোর্ডকে রিপোর্ট করবে? এইটা চেন অফ কমান্ড থাকে। তো এডুকেট অর্গানাইজেশন পলিসি এবং প্রসিডিওরগুলো আমাদের এডুকেট থাকতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু থাকতে হবে। তারপর সি নাম্বারে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ এমআইএস থাকতে হবে একটা ভাস্ট, যেখানে সকল ধরনের ডাটা থাকবে। এই ডাটা, তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ডিসিশনটা নিতে সহজ হয়। তারপর ডি নাম্বার থাকবে কম্প্রিহেন্সিভ ইন্টারনাল কন্ট্রোলস অ্যান্ড লিমিট। ইন্টারনাল কন্ট্রোল থাকতে হবে এবং লিমিট সেট করা থাকবে। আমাদের যে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন, এই ডিভিশনকে দিয়ে ইআরএমসি বিআরএমসি এরা কাজটা সুচারুরূপে করে নেবে। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে সেগমেন্টে কিছু লিমিট সেট করা থাকবে। যেমন দেখা যাচ্ছে যে জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন, তারপর হলো যে লোনের কনসেন্ট্রেশন, তারপর হলো যে এনপিআই তার কত হবে, তারপর ব্যাংকের যে রিস্ক অ্যাপেটাইট কেমন হবে, এর লিমিট কতটুকু থাকবে, এই লিমিট সেট করা থাকবে। এই লিমিটে যদি ব্রিচ হয় তাহলে সেটা এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটিতে ইআরএমসিতে আলোচনা হয়, ইআরএমসিতে আলোচনা হয়ে বিআরএমসি হয়, বিআরএমসিতে হয়ে বোর্ডে যায়, বোর্ডে যেয়ে সেটা একটা ডিসিশন আসে। সেই ডিসিশনটা কনসার্ন ডিভিশন ডিপার্টমেন্টকে আমরা মিটিং মাইনটসের মাধ্যমে দিই এবং তাদের কাছ থেকে ইমপ্লিমেন্টেশনটা নিই। তো যদি সংক্ষেপে বলে যে এলিমেন্টস অফ সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে যে চারটা। অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্টে থাকতে হবে, অ্যাক্টিভ ইনভলভমেন্ট, অর্গানাইজেশন পলিসি প্রসিডিওরটা পর্যাপ্ত থাকতে হবে, এমআইএস থাকতে হবে, আর ইন্টারনাল কন্ট্রোল এবং লিমিটস থাকতে হবে। তো আমরা যদি শর্টে দেখি, তখন দেখি যে বোর্ডের অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ বোর্ড অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট, বোর্ডের কি রেসপন্সিবিলিটি আছে? একটা ব্যাংক কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যে রিস্ক নেয়, অর্থাৎ যে লোন ইনভেস্টমেন্ট করে, এই রিস্কটার ক্ষেত্রে যত ধরনের রিস্ক আছে, এই রিস্কের ক্ষেত্রে মানে আলটিমেট রেসপন্সিবিলিটি কিন্তু বোর্ড অফ ডিরেক্টরের। অর্থাৎ সকল ধরনের রিস্কের জন্য দায়ী বোর্ড অফ ডিরেক্টরস। তো এটা বলছে, এই জন্য বোর্ড অফ ডিরেক্টরসকে রিস্ক অ্যাপিটাইট, টলারেন্স, রিস্ক লিমিট, স্ট্র্যাটেজিক অবজেক্টিভস, এইগুলো সব সেট করতে হবে প্রপারলি। এবং এই বোর্ড কি বলছে যে the board is responsible for ensuring that the management is taking necessary steps to implement those strategies and manage accompanying risk। এই বোর্ড অফ ডিরেক্টর কি ইনশিওর করবে যে তারা যে ডিসিশনগুলো নিছে, এই ডিসিশনটা ম্যানেজমেন্ট যাতে প্রপারলি ইমপ্লিমেন্ট করে, প্রপারলি স্টেপ প্রসিডিওর ফলো করে যাতে ইমপ্লিমেন্ট করে, এটা বোর্ড অফ ডিরেক্টরস কিংবা বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এটা ইনশিওর করবে। অর্থাৎ তারা ম্যানেজমেন্টকে দিয়ে কাজ করায় নিবে। এবার আছে সিনিয়র ম্যানেজমেন্ট। সিনিয়র ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই মানে ইনডিরেক্টলি ভাবে বলা আছে। দেখেন যে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ সিনিয়র ম্যানেজমেন্ট। সিনিয়র ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে যে বোর্ড অফ ডিরেক্টর যে ডিসিশনটা দেবে, যে সেই ডিসিশনটা ট্রান্সফর্ম করবে, অর্থাৎ সেই ডিসিশনটা ইমপ্লিমেন্ট করবে কিসের মাধ্যমে? অপারেশন পলিসি প্রসিডিওর প্রসিডিওর ফর ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট। অপারেশন পলিসি প্রসিডিওরটা ইনক্লুড করে ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট করবে। অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস যে ডিসিশনটা নিবে, সিনিয়র ম্যানেজমেন্ট সেটা পালন করবে। টপ ম্যানেজমেন্ট শুড বি অ্যাওয়ার অফ দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রিস্ক প্রোফাইল। যে এমডি, এডিশনাল এমডি, ডিএমডি আছে, তারা ব্যাংকের রিস্ক প্রোফাইল সম্পর্কে অবগত থাকবে রেগুলার বেসিসে, অনগোয়িং বেসিস, মানে প্রতিদিনের সাথে এটা রেগুলার বেসিসে সেটা অ্যাওয়ার থাকবে। অ্যান্ড রিপোর্ট করবে কি বোর্ড এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির কাছে রেগুলারলি রিপোর্ট করবে যে এই বিষয়ে এই রিস্কটা অ্যারাইজ হয়েছে, এখন কি করা যায়, তাদের সাথে পরামর্শ করে ডিসিশন মেকিং করবে। ডিসিশন মেকিং করে সেই অনুযায়ী কাজ করবে যাতে রিস্কটা মিনিমাইজ হয়। তো আমরা বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি দেখলাম, যেটাতে বোর্ড বলতেছে যে সকল ধরনের পলিসি প্রসিডিওর, রিস্ক অ্যাপিটাইট, টলারেন্স, লিমিট সেট করবে এবং ম্যানেজমেন্টকে দিয়ে কাজ করাবে। এবং সিনিয়র ম্যানেজমেন্ট হচ্ছে বোর্ড যে ডিসিশনটা নিচ্ছে সেই ডিসিশনটা ইমপ্লিমেন্ট করবে। তা বি নম্বরে আছে যে এডুকেট অর্গানাইজেশন পলিসি অ্যান্ড প্রসিডিওর, প্রপার ডকুমেন্টেশন অফ পলিসি প্রসিডিওর অ্যান্ড লিমিটস। এই যে পলিসি প্রসিডিওর লিমিট হচ্ছে সেটা ডকুমেন্টেড করতে হবে, অর্থাৎ আমাদের গাইডলাইন আকারে সাজাইতে হবে। এই গাইডলাইন শুধু সাজাইলে হবে না, সেই গাইডলাইনের ভিতরে কি থাকবে? অথরিটি, রেসপন্সিবিলিটি, এইগুলো
প্রপারলি অ্যাসাইন থাকবে, অর্থাৎ কোন ব্যক্তি কোন দায়িত্বটা পালন করবে, কার ডিউটি রেসপন্সিবিলিটি কি আছে, সেটা সেই পলিসিতে উল্লেখ থাকবে। তারপরে কি থাকবে, সেই পলিসি প্রসিডিওর ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা কমপ্লায়েন্স মনিটরিং প্রসিডিওর থাকবে, অর্থাৎ ব্যাংকের যে ইন্টারনাল কন্ট্রোল ইউনিট আছে এই ইন্টারনাল কন্ট্রোল ইউনিটের মাধ্যম দিয়ে ওই পলিসি প্রসিডিওর সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা দেখবে। যেমন আমরা জানি যে ব্যাংকগুলোতে কি হয়, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন যেটা আছে, এখানে অ্যাড্রেস আছে অডিট ইউনিট। অডিট ইউনিট কি করে, প্রতি বছর ব্রাঞ্চগুলোকে অডিট করে। ব্রাঞ্চগুলোকে অডিট করে যেসব অ্যানোমালি আছে সেই সব অ্যানোমালিগুলো তারা একটা অডিট রিপোর্ট তৈরি করে, সেই রিপোর্টের অনুযায়ী রিপোর্টটা দেয় কমপ্লায়েন্স ডিভিশনকে। কমপ্লায়েন্স ডিভিশন সেটা কমপ্লাই হচ্ছে কিনা, সঠিক ডেটে সঠিক সময়ে কমপ্লাই হচ্ছে কিনা তারা সেটা মনিটরিং করে। তো শুধু এই যে অডিট, ইন্টারনাল অডিট কন্ট্রোল ইউনিট যেটা আছে, এটা শুধু ডিভিশনকে, ওই যে ব্যাংকগুলোর ব্রাঞ্চগুলোকে শুধু ইয়ে করে না, অডিট করে না, এটা ডিভিশনকে অডিট করে। অর্থাৎ তারা সকল ক্ষেত্রে সকল রুলস পলিসি প্রসিডিওর সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সবগুলোকে অডিট করে। যেমন আমাদের ডিভিশনে রিসেন্টলি অডিট ডিভিশন থেকে আসছে যে আমরা পলিসি প্রসিডিওর সবগুলো নিচে, এই অনুযায়ী আমাদের রিপোর্টগুলো, আমরা কাজকর্ম সঠিকভাবে হচ্ছে কিনা এখন আমাদের ডিভিশনে অডিট চলতেছে। ঠিক আছে। তো এই যে ইন্টারনাল কন্ট্রোল ইউনিট, এরা শুধুমাত্র ব্রাঞ্চগুলোকে করে না, হেড অফিসের বিভিন্ন ডিভিশন ডিপার্টমেন্টকে অডিট করে, অডিট করে দেখে যে সঠিকভাবে ফাংশন করছে কিনা গাইডলাইন অনুযায়ী। তারপরে সি নাম্বার বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থাকবে যেটাতে সকল কোয়ান্টিফাইয়েবল ডাটা থাকবে, সেই ডাটা অনুযায়ী রিস্কটা আইডেন্টিফাই করা হবে এবং মেজার করা হবে। এবং এই রিপোর্ট অনুযায়ী, এই ডাটার অনুযায়ী একটা রিপোর্ট, ডিটেল রিপোর্ট তৈরি করবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তবে ডি নাম্বারে যে কম্পোনেন্ট আছে সেটাতে আছে যে কম্প্রিহেন্সিভ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড লিমিটস। এখানে ইফেক্টিভ সিস্টেম থাকবে ইনশিওরিং, তারপর হলো যে কমপ্লায়েন্স থাকবে, রেগুলেটরি লস রেগুলেশনস, ইন্টারনাল পলিসিতে কমপ্লায়েন্স হচ্ছে কিনা সেটা দেখবে। এইগুলা ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড লিমিটস এর ভিতরে এগুলো থাকবে, যে সকল ধরনের পলিসি প্রসিডিউর অনুযায়ী সঠিকভাবে কাজ করছে কিনা সেটা ইন্টারনাল কন্ট্রোল এবং লিমিটস এর ফাংশনের ভিতরে দেখা হবে। এটা হচ্ছে যে সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের এলিমেন্ট এই চারটা। তো এখানে বলছে যে এই যে রিস্ক ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি শুধুমাত্র কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের উপরে না, এটা হচ্ছে যে বিজনেস লাইন যারা ডে টু ডে বিজনেসের সাথে জড়িত, অর্থাৎ ব্রাঞ্চ পিপলের, এরা কিন্তু প্রাইমারি রেসপন্সিবিলিটি কিন্তু তাদের, কারণ তাদের থেকে রিস্কটা অ্যারাইজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আরেকটা আছে যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া ফর ইনশিওরিং রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা ইনশিওর করতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এখানে দেখেন যে কনসলিডেটেড রিপোর্ট দিতে হয়। আমরা যে মান্থলি রিপোর্ট করি, মান্থলি রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট, এমআর কিংবা হাফ ইয়ারলি যে কম্প্রিহেন্সিভ রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট করি, এই রিপোর্টটা, কনসলিডেটেড রিপোর্টটা সাবমিট করতে হয়। এই কনসলিডেটেড রিপোর্টে কি কি থাকে, সকল ধরনের রিস্ক নিয়ে আলোচনা করা থাকে, তার লিমিট ব্রিজ ব্রিজ করছে কিনা সেটা নিয়ে থাকে, এই রিস্কের এগেনস্টে কত টাকা ক্যাপিটাল দরকার হয় সেটাও থাকে, এবং সাজেশন থাকে যে এই ক্যাপিটালটা কিভাবে আমরা আরো বাড়াইতে পারি। এটা কনসলিডেটেড রিপোর্ট সাবমিশন করতে হয়। তারপরে যে ব্যাংক যে ম্যানেজমেন্ট যে রিস্কটা নিচ্ছে এবং ব্যাংকের যে বোর্ড অফ ডিরেক্টররা যে রিস্কটা ইয়ে করছে, পাসিভ করছে, এই দুইটা রিস্কের ভিতরে কনসিস্টেন্সি থাকতে হয়, অর্থাৎ দুইটা রিস্ক সাথে অবশ্যই অ্যালাইন থাকতে হয়। তারপর কি হচ্ছে যে ইনহাউস এক্সপার্টাইজ হলো যে ডেভেলপমেন্ট করতে হবে। যদি ইনহাউস এক্সপার্টাইজ যদি ডেভেলপ না করা হয় তাহলে কিন্তু প্রপার রিস্ক অ্যানালাইসিস করা সম্ভব হয় না। তার ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখি যে ব্যাংকের সবকিছু কিন্তু ট্রেজারি ফাংশনের সাথে রিলেটেড, অর্থাৎ আমরা যে লোনটা দেই, ইনভেস্টমেন্টটা করি, এই ব্যাংকের যে রিস্ক আছে টোটাল রিস্কের কিন্তু 80 থেকে 90, অর্থাৎ 80 থেকে 90% কিন্তু ক্রেডিটের মাধ্যমে অর্থাৎ লোনের মাধ্যম দিয়ে অ্যারাইজ হয়। তো এই লোনটা দিতে গেলে কিন্তু ট্রেজারি ফাংশনের সাথে অবশ্যই জড়িত, কারণ ট্রেজারি ফাংশন কিন্তু অ্যাসেট এবং লাইবিলিটিটা ম্যানেজ করে। অর্থাৎ ওই যে আগে একদিন বলছিলাম যে অ্যাসেট এবং লাইবিলিটি কিভাবে ম্যানেজ করা হয়, যে ডিউরেশন গ্যাপ করা হয়, যে আমি ইসে কম ডিউরেশনে 3 মাস
মেয়াদি যদি ডিপোজিট নেই, যদি 6 মাস কিংবা 1 বছর মেয়াদি যদি লোন দেয়, তাহলে কিন্তু মিসম্যাচ হয়ে যায় অনেক বেশি। এই জন্যে ট্রেজারি ফাংশনের সাথে এই রিস্ক ম্যানেজমেন্ট ফাংশনটা অবশ্যই অ্যালাইন থাকতে হবে, কারণ অ্যাসেট এবং লাইবিলিটি যদি প্রপার ম্যানেজমেন্ট না করা হয়, এই গ্যাপটা যদি প্রপারলি না রাখা হয়, তাহলে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট সঠিকভাবে কাজ করে না। তারপর কি করা হয়? স্ট্রেস টেস্টিং করা হয়। স্ট্রেস টেস্টিং কিভাবে করা হয়? একটা নেগেটিভ সিচুয়েশনে ব্যাংক কতটুকু শক নিতে পারবে, অর্থাৎ তার দেখা যায় যে এই শক নেওয়ার আগে কোনো ব্যাংকে যদি ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বা সিআরএআর যদি থাকে 14%, তাহলে একটা যদি নেগেটিভ শক নেওয়া হয়, তাহলে সিআরএআর কতটুকু নামতে পারে, অর্থাৎ ক্যাপিটাল মানে শক অ্যাবজর্বেন্ট ক্যাপাসিটি ব্যাংকের কতটুকু, সেটা স্ট্রেস টেস্টিং এর মাধ্যমে করা হয়। এই রিলেটেড একটা চ্যাপ্টার আছে, আমরা পরবর্তীতে ডিটেলস জানবো। তারপর কি বলছে যে ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন থাকতে হবে, এবং এই ফাংশন সঠিকভাবে কাজ করতে গেলে প্রত্যেক ডিভিশনকে ফ্রি অ্যাক্সেস থাকতে হবে। তারপরে বলছে যে এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্ট পার্সোনাল ফর রিস্ক ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি, যারা রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করবে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স এবং এক্সপার্ট পার্সোনাল সেখানে নিয়োগ দিতে হবে, কিংবা এক্সিস্টিং যারা আছে তাদের ক্যাপাসিটিকে আরো বৃদ্ধির জন্য ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম করতে হবে। তারপরে একটা বলছে যে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে যারা কাজ করে তাদের ওপিনিয়নকে প্রায়োরিটি দিতে হবে, তাদের ওপিনিয়নকে গুরুত্ব দিতে হবে, যে একটা রিস্ক সম্পর্কে অ্যারাইজ হয়েছে সেটা নিয়ে আলোচনা করে সেই রিস্কটাকে প্রায়োরিটি দিয়ে সেইভাবে অ্যানালাইসিস করতে হবে। তো এইগুলো হচ্ছে যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া ফর ইনশিওরিং রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা যেটা বলছিলাম যে চারটা যে ইয়ে আছে, সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের যে চারটা যে কম্পোনেন্ট আছে, চারটা কম্পোনেন্টের ভিতরে প্রথম ছিল বোর্ড অফ ডিরেক্টরস এর রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি। এই চ্যাপ্টারটা কিন্তু মূলত রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, কার কোন দায়িত্ব, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে সেটা মানে আইডেন্টিফাই করা। দেখুন, বোর্ড অফ ডিরেক্টরস এর কিন্তু বলছিলাম যে আটমোস্ট ইম্পর্টেন্স দিতে হবে রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ক্ষেত্রে, তাদের কিন্তু আলটিমেট রেসপন্সিবিলিটি কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস এর, অর্থাৎ কোনো ব্যাংক যদি রিস্কিতে পড়ে তাহলে কিন্তু বোর্ড অফ ডিরেক্টরসকে মানে দায়ী থাকবে। তো বোর্ড অফ ডিরেক্টরস এর কিছু রেসপন্সিবিলিটি আছে, এইগুলো কিন্তু মিনিমাম রেসপন্সিবিলিটি, এর বাইরেও অনেক কিছু থাকতে পারে। সেটা আপনারা জেনে রাখবেন, মনে রাখবেন যে বোর্ড অফ ডিরেক্টরস অলওয়েজ অলওয়েজ কি করে, পলিসি প্রসিডিওর যেগুলো আছে সেইগুলো আছে কিনা ইনশিওর করে, ফলো আপ মনিটরিং করে। ঠিক আছে? বোর্ড অফ ডিরেক্টর কাকে ফলো আপ মনিটরিং করে? যে এর জুনিয়র যারা আছে, যেমন বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, একে ফলো আপ মনিটরিং করে, এবং এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি অর্থাৎ ম্যানেজমেন্ট লেভেলে যে এটা থাকে, এমডি ডিএমডি লেভেলে যে কমিটি থাকে, এই কমিটিকে সে ফলো আপ মনিটরিং করে, যাতে যে পলিসি প্রসিডিওর গাইডলাইন্স আছে এই গাইডলাইন্স অনুযায়ী ব্যাংক সঠিকভাবে ফাংশন করছে কিনা। তারপর আমরা দেখি একটু ডিটেলসে, এস্টাবলিশ অর্গানাইজেশনাল রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রাকচার, অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা কি হবে, কার কোন অথরিটি রেসপন্সিবিলিটি থাকবে, সেটা এই বোর্ড অফ ডিরেক্টরস ডিফাইন করবে। ঠিক আছে? এই বোর্ড অফ ডিরেক্টর সেটা ডিফাইন করবে। ইনশিওরিং আনইন্টারাপ্টেড ইনফরমেশন ফ্লো টু আরএমডি, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন যাতে প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে সঠিক সময়ে চাইলে পায়, এটা তারা নিশ্চিত করবে, অর্থাৎ তারা পলিসি প্রসিডিওর, অর্গানাইজেশনাল সিস্টেম, ম্যানেজমেন্ট স্ট্রাকচার এমনভাবে করবে যাতে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন যখন যে ডেটা চায় অন্য ডিভিশন কিংবা ব্রাঞ্চের কাছে, সেই ডেটাটা তাৎক্ষণিকভাবে পায়, তাদের সেই ফ্রি অ্যাক্সেসগুলো দিতে হবে। ঠিক আছে? সেজন্য বলছে ইনশিওরিং আনইন্টারাপ্টেড ইনফরমেশন ফ্লো টু রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন। এই জন্য বাংলাদেশ ব্যাংক যখন রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন করছে, এই গাইডলাইনের যে সিআরও, চিফ রিস্ক অফিসার আছে, যিনি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের হেড হয়, সিআরওর নিয়োগের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দিছে। ক্রাইটেরিয়া কি বলছে? যে এই সিআরও অন্য ডিভিশনের, অ্যাটলিস্ট অন্য ডিভিশনের হেড হবে, কিংবা তার চেয়ে বেশি হবে ডেজিগনেশন। যদি এটা না হয়, দেখা যাচ্ছে যে চিফ রিস্ক অফিসার একজন নিয়োগ দিয়েছে, এই চিফ রিস্ক অফিসার হচ্ছে অন্য ডিভিশন হচ্ছে জুনিয়র, এটা হচ্ছে জুনিয়র, তাহলে কিন্তু সে তার উপর সেইভাবে অথরিটিটা কিন্তু ইয়ে করতে পারবে না,
তার যে ডেলিগেশন আছে, দায়িত্ব আছে, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করবে না। এই জন্য বলছে যে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন যাতে ইনফরমেশনটা সঠিকভাবে পায়, সঠিক সময়ে পায়, যখন চাই তখন পায়, এই জন্য সে বোর্ড অফ ডিরেক্টরস এটা নিশ্চিত করবে। কন্টিনিউয়াসলি মনিটরিং দ্য ব্যাংক পারফরমেন্স অ্যান্ড ওভারঅল রিস্ক প্রোফাইল থ্রো রিভিউ ভেরিয়াস রিপোর্টস। ভেরিয়াস রিপোর্টসটা রেগুলারলি মনিটরিং করবে, যে রিস্ক ম্যানেজমেন্ট যে রিপোর্ট আছে সেই রিপোর্টটা কন্টিনিউয়াসলি মনিটর করবে, যে এই রিপোর্টের যেগুলো আছে সেই রিপোর্ট অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা। ইনশিওরিং দ্য ফর্মুলেশন রিভিউ অ্যাট লিস্ট অ্যানুয়ালি। এই যে রিস্ক ম্যানেজমেন্ট যত ধরনের পলিসি প্রসিডিওর আছে, এই পলিসি প্রসিডিওর গুলো ফর্মুলেট হচ্ছে কিনা, রিভিউ হচ্ছে কিনা অ্যাটলিস্ট অ্যানুয়ালি, সেটা ইনশিওর করবে। অর্থাৎ তারা বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং ইআরএমসি এরা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা এদের কাছ থেকে কাজটা সঠিকভাবে আদায় করে নেবে। ডিফাইনিং অ্যান্ড রিভিউইং দ্য রিস্ক অ্যাপেটাইট। এরা ডিফাইন করবে এবং রিভিউ করবে, এরা কিন্তু কোনো কাজ করবে না, দেখেন। সব কিন্তু কিন্তু ইনশিওর, রিভিউ, ফলো আপ, মনিটরিং করবে বোর্ড অফ ডিরেক্টরস। এখানে বলছে ডিফাইনিং অ্যান্ড রিভিউইং রিস্ক অ্যাপেটাইট, রিস্ক টলারেন্স লিমিট ইন লাইন উইথ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। অর্থাৎ ব্যাংক একটা পরিকল্পনা নেয় যে আগামী 10 বছরে ব্যাংক কোন জায়গায় যাইতে চায়, তার ক্যাপিটাল স্ট্রাকচার কি হবে, তার রিস্ক প্রোফাইল কি হবে, এই রিস্ক প্রোফাইলের সাথে অ্যালাইন আছে কিনা সেইগুলো, রিস্ক অ্যাপেটাইট, টলারেন্স লিমিট, এইগুলো তারা রিভিউ করবে। এডুকেট ক্যাপিটাল এবং প্রভিশন অফ অ্যাবজর্ব লসেস রেজাল্টিং ফ্রম রিস্ক। রিস্ক সম্পর্কে যে রিস্কের এগেনস্টে যে ক্যাপিটাল লাগবে, সেই ক্যাপিটালটা এডুকেট আছে কিনা সেটা মেক শিওর করবে। অর্থাৎ ব্যাংকে যে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে, এই রিস্ক ওয়েটেড অ্যাসেটের এগেনস্টে ক্যাপিটালটা পর্যাপ্ত আছে কিনা তারা সেটা দেখবে, মনিটর করবে। না থাকলে তারা প্রপার প্ল্যান করবে, গাইডলাইন দেবে। ইনশিওরিং দ্যাট ইন্টারনাল অডিট রিভিউ, এই যে ইন্টারনাল অডিট কন্ট্রোল কমপ্লায়েন্স ডিভিশন সঠিকভাবে কাজ করছে কিনা সেটা শেয়ার করবে। এবং কি করবে, সর্বশেষ বলছে দেখেন, মনিটরিং দ্য ফাংশন অফ বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ফাংশনটা তারা মনিটরিং করবে, ঠিক আছে, বোর্ড অফ ডিরেক্টরস। তা আমরা দেখছিলাম কি যে বোর্ড বোর্ড কমিটিতে দুইটা থাকে, একটা বোর্ড অফ ডিরেক্টরস আর বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, সেটা আমরা বিআরএমসি বলি। আপনাদের কিন্তু কোশ্চেনে প্রায় প্রায় রিপিট হয় বোর্ড অফ ডিরেক্টরস এর কাজ, রেসপন্সিবিলিটি, বিআরএমসি রেসপন্সিবিলিটি, সিআরওর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়, সিআরও রেসপন্সিবিলিটি, এইগুলো কিন্তু প্রতি বছর প্রায় একটা করে কোশ্চেন এখান থেকে আসে। এই জন্য এই চ্যাপ্টারটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। আমরা আগে দেখলাম কি বোর্ড অফ ডিরেক্টরস এর রেসপন্সিবিলিটি, এখন দেখবো বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির রেসপন্সিবিলিটি। এখানে দেখেন, অ্যাট লিস্ট অ্যানুয়ালি ফর্মুলেটিং অ্যান্ড রিভিউইং। ফর্মুলেট করবে, রিভিউ করবে রিস্ক ম্যানেজমেন্ট পলিসি স্ট্র্যাটেজিক ফর সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট। মনিটরিং ইমপ্লিমেন্টেশন অফ রিস্ক ম্যানেজমেন্ট পলিসি। রিস্ক ম্যানেজমেন্ট পলিসি যে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা মনিটরিং করবে। বোর্ড ডিভিশনের যে দুইটা কমিটি আছে, বোর্ড অফ ডিরেক্টরস আর বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, এদের মূলত কাজ হচ্ছে যে মনিটরিং, ফলো আপ, ইনশিওরিং করা যে রুলস রেগুলেশন অনুযায়ী কাজটা হচ্ছে কিনা। তারপর বলছে যে মনিটরিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ রিস্ক ম্যানেজমেন্ট পলিসি, তারপরে সুপারভাইজিং দ্য অ্যাক্টিভিটিস অফ এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। অর্থাৎ এর জুনিয়র যারা আছে, বিআরএমসি জুনিয়র আছে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, এই ইআরএমসি যে অ্যাক্টিভিটি কাজ করছে সেটা সুপারভাইজ করবে। ইনশিওরিং কমপ্লায়েন্স অফ বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম যে ইনস্ট্রাকশন গুলো দেয়, গাইডলাইন গুলো দেয়, পলিসি গুলো দেয়, সেই পলিসিগুলো সঠিকভাবে কমপ্লাই করছে কিনা সেটা তারা ইনশিওর করবে। তারপরে বলছে যে ফর্মুলেশন, রিভিউ, রিস্ক অ্যাপিটাইট, লিমিট লিমিট এইগুলো সব ইনশিওর করবে তারা। তারপর বলছে যে অ্যাডুকুয়েট রেকর্ড কিপিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেমটা অ্যাপ্রুভ করবে। এই যে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, এরা মাসে 4টা মিটিং হয়, বছরে 4টা মিটিং করে, অর্থাৎ 3 মাস অন্তর কোয়ার্টারলি একটা করে মিটিং করে, 4টা মিটিং এরা বিআরএমসি করবে। এই মিটিং এর ইয়েগুলো, রিকমেন্ডেশনগুলো, সুপারিশগুলো বোর্ড অফ ডিভিশনকে দেয়া হয়। বোর্ড অফ ডিভিশন সেই সুপারিশের আলোকে একটা ফাইনাল সুপারিশ দেয়, সেই ফাইনাল সুপারিশটা বিভিন্ন ডিভিশন, ডিপার্টমেন্ট, ব্রাঞ্চগুলোকে ডিসেমিনেট করে এখান থেকে রিপোর্টটা নেওয়া হয়। তো এই বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি বছরে 4টা মিটিং করবে। এটা কিন্তু মানে সে একটা গুরুত্বপূর্ণ জিনিস।
সাবমিশ সাবমিটিং প্রপোজাল সাজেশন অ্যান্ড সামারি অফ বিআরএমসি মিটিংস টু বোর্ড অফ ডিরেক্টরস। ঠিক আছে, এই যে বিআরএমসি যে 4টা মিটিং করলো, এই 4টা মিটিং এর যে সাজেশন প্রপোজাল সামারি আছে সেটা বোর্ড অফ ডিরেক্টরসকে তারা কি করবে, সাবমিট করবে। তারপর বিআরএমসি আর একটা কি করবে, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের যে ম্যান পাওয়ার আছে তাদের এক্সপার্টাইজ, এক্সপেরিয়েন্স, নলেজ এগুলো ইনশিওর করবে। তারপর রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার দিবে, অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট ফাংশনকে সঠিকভাবে কাজ করতে গেলে যতগুলো ম্যান পাওয়ার দরকার হয় তারা সাফিসিয়েন্ট স্টাফ রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনকে সেটা দেওয়ার জন্য নিশ্চয়তা করবে, অর্থাৎ এমডি কে, ইআরএমসি কে নির্দেশনা দিবে। অ্যাসেসিং ওভারঅল ইফেক্টিভনেস অফ রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন অন ইয়ারলি বেসিস। ইয়ারলি বেসিসে যে রিস্ক ম্যানেজমেন্ট ইফেক্টিভনেস করা হয়, ইফেক্টিভনেস অফ রিস্ক ম্যানেজমেন্ট এটা সে করবে, তার ইফেক্টিভনেস কি হবে ইয়ারলি বেসিসে সেটা কাজ করবে। তাহলে আমরা দুইটা দেখলাম, বোর্ড অফ ডিরেক্টরস এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির রেসপন্সিবিলিটি। এখন দেখব যে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির রেসপন্সিবিলিটি। এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি যে থাকবে তার একটা চেয়ারম্যান অবশ্যই থাকবে, বিআরএমসিরও চেয়ারম্যান থাকে। বিআরএমসিতে স্বাভাবিকভাবে আমাদের ব্যাংকে 5জন মেম্বার থাকে, একটা চেয়ারম্যান সহ। এবং কমিটি, আপনার মনে রাখবেন যে কোনো কমিটি হলে কমিটির একজন চেয়ারম্যান থাকবে যে ওইটার হেড হিসেবে কাজ করবে। যে ইআরএমসির ক্ষেত্রে বলছে যে ইআরএমসির যে চেয়ারম্যান হবে সেটা হবে যে চিফ রিস্ক অফিসার, সেটা ইআরএমসি চেয়ারম্যান হিসেবে কাজ করবে। এবং ইআরএমসি কমিটিতে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির যে মেম্বারগুলো হবে সেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড, অর্থাৎ রিস্ক রিলেটেড যেগুলো ডিপার্টমেন্ট আছে, ডিভিশন আছে, সেই ডিভিশনের হেডগুলো থাকবে এই ইআরএমসি কমিটিতে। তো হেড অফ কি কি ডিপার্টমেন্টের হেড থাকতে পারে, মিনিমাম এরা থাকতে হবে যে হেড অফ আইসিসি, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন, সিআরএম অর্থাৎ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট অথবা ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, ট্রেজারি ডিভিশনের হেড, অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশনের হেড, আইসিটি ডিভিশনের হেড, ইন্টারন্যাশনাল ডিভিশনের হেড, অপারেশনসের হেড, বিজনেসের হেড, ফিনান্স, রিকভারি অ্যান্ড হেড অফ এনি আদার ডিপার্টমেন্ট। যেমন অন্য কোনো ডিপার্টমেন্টের হেড যদি হেড অফ ইআরএমসি চেয়ারম্যান যদি মনে করে যে অন্য অন্য ডিভিশনের হেডকেও রাখা দরকার, তখন তারা থাকবে। এবং এই ইআরএমসিতে যেহেতু সিআরও হেড, সিআরও স্যার এমডি স্যারকে, এডিশনাল এমডি ডিএমডি স্যারকে গেস্ট হিসেবে এই মিটিংয়ে ইনভাইট করে যে এত তারিখে আমাদের ইআরএমসি মিটিং হবে, ইউ আর ইনভাইটেড অ্যাজ এ গেস্ট টু ওভারসি দ্য রিস্ক প্রোফাইল অফ দ্য ব্যাংক। ঠিক আছে, তো এই সিআরও চিফ রিস্ক অফিসার যে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের হেড হয় সে হচ্ছে এই এমডি ডিএমডি স্যারকে ইনভাইট করে। তো এই যে ইআরএমসির কিছু দায়িত্ব আছে, দেখেন, আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড ম্যানেজিং ব্যাংকস এক্সিস্টিং অ্যান্ড পটেনশিয়াল রিস্ক থ্রো ডিটেলস রিস্ক অ্যানালাইসিস। এই রিস্কটা অ্যানালাইসিস করে যেগুলো এক্সিস্টিং এর পটেনশিয়াল রিস্কটা বাইর হইতে পারে সেটা তারা বাইর করে। এই ইআরএমসি প্রতি মাসে একটা করে মিটিং করে, মিটিং এর মাইনরস গুলো বিভিন্ন ডিভিশনে ডিসেমিনেট করে কনসার্ন ডিভিশনকে। এই ডিভিশনের যে রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটি গুলো ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাস তাদের কাছ থেকে নেওয়া হয়। মিটিং এ যে ডিসিশন আছে এই ডিসিশনের এগেনস্টে তারা কি কাজ করছে পরবর্তী মিটিং এ সেই ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাসটা দেওয়া হয়। এবং নতুন কোনো প্রোডাক্ট এবং অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে রিস্ক রিলেটেড আছে কিনা তার সাথে সেটা এই ইআরএমসি দেখে। তখন ইআরএমসি দেখে ম্যানেজমেন্টকে জানায়, বোর্ডকে জানায় যে এই প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছে, এই প্রোডাক্টের এগেনস্টে এতগুলো রিস্ক আছে, এর এগেনস্টে এতগুলো ক্যাপিটাল লাগতে পারে। তখন যদি ম্যানেজমেন্ট সেগুলো রিস্ক নিতে চায় তাহলে সেই প্রোডাক্টটা লঞ্চ করে। সাবমিটিং প্রপোজাল সাজেশনস এন্ড সামারি অফ ইআরএমসি মিটিং টু সিইও বিআরএমসি অন রেগুলার বেসিস। এই যে ইআরএমসি যে মিটিং করে, এই মিটিং এর যে প্রপোজাল সাজেশন সামারি আছে সেই সামারিটা মিটিং মাইনার্স করে সিইও বিআরএমসি কে রেগুলার বেসিসে দেয়। আর এই যে বিআরএমসি যে মিটিং এর যে ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশনটা বিভিন্ন ডিভিশনকে দেয়, যেটা আমি আগেই বললাম। আর এই যে রিস্কের এগেনস্টে অ্যাডভোকেট ক্যাপিটাল কতটুকু লাগতে পারে সেটাও সে অ্যাসেস করে, ডিটারমাইন করে। রিস্ক অ্যাপিটাইট লিমিটস ইন লাইন উইথ স্ট্র্যাটেজিক অবজেক্টিভস এর সাথে ডিটারমাইন করে কতটুকু রিস্ক অ্যাপিটাইট লিমিট রাখতে হবে।
কন্ট্রিবিউটিং টু ফর্মুলেশন অফ রিস্ক পলিসিস ফর বিজনেস ইউনিট, বিজনেস ইউনিটের সে রিস্ক পলিসি করে, সেই রিস্ক পলিসিতে তারা কন্ট্রিবিউট করে, হেল্প করে, সাজেশন দেয়, পরামর্শ দেয়। তারা ফলো আপ অ্যান্ড রিভিউ রিপোর্টস অফ বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিআরএমসি মিটিংস, বিআরএমসি দ্য ইস্যুইং অ্যাক্টিভিটি অফ দ্য ব্যাংক অপারেশন, ফলো আপ মনিটরিং করে। আর এই যে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, এটা প্রতি বছর অ্যানুয়াল রিস্ক কনফারেন্স করা লাগে, যেটা সিআরও, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন অ্যানুয়াল রিস্ক কনফারেন্সটা অ্যারেঞ্জ করে। এই রিস্ক কনফারেন্সটা হচ্ছে কিনা সেটা ইনশিওর করে কি এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। তাহলে আমরা দেখলাম যে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির রেসপন্সিবিলিটি, এটা মোটা দাগে হচ্ছে যে ব্যাংকের পলিসি প্রসিডিওর গুলো তারা ইমপ্লিমেন্ট করে, একটা করে মিটিং করে, মিটিং এর মাইনাস বিভিন্ন ডিভিশনকে ডিসেমিনেট করে, নতুন প্রোডাক্ট লঞ্চ করলে তার রিস্কটা অ্যাসেস করে, মিটিং মাইনসের ডিসিশন দেয়, ক্যাপিটাল এডিকুয়েসি কত হয় সেটা দেখে। এইগুলো হচ্ছে ইআরএমসির রেসপন্সিবিলিটি। এখন দেখবো যে চিফ রিস্ক অফিসারের কি কি ক্রাইটেরিয়া আছে, কিভাবে নিয়োগ হয় এবং তার রেসপন্সিবিলিটি কি, এটা আমরা দেখব। তো এখানে দেখেন, ব্যাংক শ্যাল অ্যাপয়েন্ট চিফ রিস্ক অফিসার হু অ্যাক্টস অ্যাট দ্য হেড অফ রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ডিপার্টমেন্ট। ব্যাংক চিফ রিস্ক অফিসার অ্যাপয়েন্ট করে, যেটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের হেড হয়। এবং এই যে চিফ রিস্ক অফিসার অ্যাপয়েন্টমেন্ট দিল, এই অ্যাপয়েন্টমেন্ট দেয়া এবং আগের যে চিফ রিস্ক অফিসার আছে সেটা ডিসমিসাল করা, অর্থাৎ তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া, এইগুলো কিন্তু তারা বোর্ড এবং তার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির অ্যাপ্রুভাল নিয়ে করতে হয়। এবং এই যে ডিসমিসাল এবং অ্যাপয়েন্টমেন্টগুলো পাবলিকলি জানাইতে হয়, অর্থাৎ পত্রিকায় দিতে হয়, এবং হলো যে ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টে দিতে হয়, ব্যাংকের ওয়েবসাইটে দিতে হয়। ঠিক আছে, এইগুলো পাবলিকলি ডিসক্লোজ করতে হয় চিফ রিস্ক অফিসারের। এবং এই চিফ রিস্ক অফিসার কিভাবে নিয়োগ হয়, চিফ রিস্ক অফিসারের নিয়োগের কিছু ক্রাইটেরিয়া আছে, যেটাতে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ হইতে হবে। সিনিয়র এক্সিকিউটিভ হইতে হবে এবং তাকে মেইন স্ট্রিম ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। মেন স্ট্রিম ব্যাংকিং এক্সপিরিয়েন্স বলছে বোঝাচ্ছে কোর রিস্ক ম্যানেজমেন্টে তার কাজ করতে হবে, ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স ডিভিশনে কাজ করতে হবে, ক্যাপিটাল ম্যানেজমেন্টে কাজ করতে হবে, ব্রাঞ্চ ব্যাংকিং এ কাজ করতে হবে, কোর ব্যাংকিং সিস্টেমে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, কাজ করতে হবে। তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ হইতে হবে, তাকে মেইন স্ট্রিম ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ডিভিশনের সাথে। তারপর বলছে যে 3 ইয়ার্স হ্যান্ড অন এক্সপিরিয়েন্স ইন রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টে কাজ করার কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য ডিভিশনতে তো কাজ করতে হবে, কিন্তু স্পেশালি রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে তার 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এই পজিশনটা 1 গ্রেড হায়ার অর অ্যাট লিস্ট ইকুয়াল টু আদার ডিভিশনাল হেডস। তার যে ডেজিগনেশনটা হবে সেই ডেজিগনেশনটা হচ্ছে ব্যাংকের অন্য অন্য যে ডিভিশনাল হেড আছে হয় তার সমান হবে, নতুবা 1 গ্রেড সিনিয়র হবে। নতুবা সে কিন্তু তাদের কাছ থেকে সঠিকভাবে ডাটা তথ্যপত্র পাবে না, তাদের ডিসিশনকে, মানে সিআরও ডিসিশনকে তারা মানে গুরুত্ব দিবে না। এই জন্য সিনিয়র এক্সিকিউটিভ হইতে হবে, এই ডিভিশনগুলোর এক্সপিরিয়েন্স থাকতে হবে, রিস্ক ম্যানেজমেন্টে 3 বছরের কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং অন্য ডিভিশনের হেডের সমান অথবা হেডের চেয়ে 1 গ্রেড সিনিয়র হইতে হবে। সিআরওরও অনেক কিছু রেসপন্সিবিলিটি আছে। তারা রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের যে কাজ হচ্ছে কিনা, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন সঠিকভাবে কাজ করছে কিনা সেইগুলো সে ওভারসি করবে, দেখবে। তারপরে বোর্ড অফ ডিরেক্টরসের যে ডিসিশন আছে সেই ডিসিশনকে তারা সেই ডিসিশন অনুযায়ী কাজ করবে। তাদের বোর্ড অফ ডিরেক্টরস যে ইয়েগুলো নেয়, তারা ডিসিশনগুলো নেয়, সেই ডিসিশনকে সাপোর্ট করবে। রিস্ক অ্যাপেটাইট লিমিট তারা হলো যে এঙ্গেজমেন্ট থাকবে, কি রিস্ক কন্ট্রিবিউট অ্যান্ড পার্টিসিপেট করবে কি রিস্ক মেকিং ডিসিশনে। তারপর মেজার টু মনিটর মেজার অ্যান্ড ক্রিটিক্যাল রিস্ক ইস্যুস ইন্ডিপেন্ডেন্টলি উইথ ফুল এম্পাওয়ারমেন্ট। তারা ক্রিটিক্যাল এবং মেজর রিস্ক ইস্যু সম্পর্কে কাজ করবে, কমিউনিকেট করবে বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্ট যে ইয়ে দিছে, ডিসিশন দিছে, সেই ডিসিশনকে সকল ডিভিশনকে সকল মানুষের সাথে সেটা কমিউনিকেট করবে।
তারপর হচ্ছে যে ফিনান্সিয়াল প্রোটেকশনের নেয়ার জন্য প্রপার মেজার নিতে তারা হেল্প করবে। ওপিনিয়ন রিগার্ডিং এক্সটেন্ট অফ রিস্ক, যেটা ব্যাংকের যে লার্জ লোন দেয় সেই লার্জ লোনের ক্ষেত্রে সে ওপিনিয়ন দেবে যে এই লার্জ লোনের ক্ষেত্রে এই রিস্কগুলো আছে, সেই রিস্কগুলো সে মানে সামারি আকারে সেটা দিবে। তারপরে বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্স গুলো সে ইনশিওর করবে, যেগুলো বাংলাদেশ ব্যাংকের যে রিকমেন্ডেশন আছে সেটা কমপ্লায়েন্ট হচ্ছে কিনা, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল সেফগার্ড আছে কিনা সেটা ইমপ্লিমেন্ট করবে। এই কাজগুলো করবে। সর্বশেষ যে কাজটা আছে যে ইআরএমসি মিটিং, মান্থলি মিটিং, এই যে টু ইনশিওর ইআরএমসি মান্থলি মিটিং, ইআরএমসির মান্থলি মিটিংটা ইনশিওর হচ্ছে কিনা সেটা দেখবে। তারপর অ্যানুয়াল রিস্ক কনফারেন্স অর্গানাইজ করবে, অ্যাটলিস্ট ওয়ান্স এ ইয়ার ডে লং একটা অ্যানুয়াল রিস্ক কনফারেন্স করবে। এটা হচ্ছে সিআরও রেসপন্সিবিলিটি। এবার আছে যে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন যে কাজ করে, সিআরও তো হেড থাকলো, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের কিছু রেসপন্সিবিলিটি আছে। এই রেসপন্সিবিলিটি গুলো বিভিন্ন ডেস্কে ভাগ করা থাকে। ক্রেডিট রিলেটেড রেসপন্সিবিলিটি আছে, মার্কেট রিস্ক রিলেটেড, লিকুইডিটি রিস্ক, অপারেশনাল রিস্ক, রিস্ক রিসার্চ অ্যান্ড পলিসি ডেভেলপমেন্ট। রিস্ক রিসার্চ এবং পলিসি ডেভেলপমেন্টের কিছু কাজ আছে, এইগুলো তারা করবে। রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মূলত এই যে বিভিন্ন ডিভিশন থেকে ডাটা তথ্য উপাত্তগুলো নিয়ে একটা রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করে। এই রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করে একটা মান্থলি মিটিং করে, এই মিটিং এর দায়িত্বটা পুরা রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনটা করে। এই কাজগুলো আপনারা একটু দেখে নিন, এটা যেহেতু থিওরিটিক্যাল বিষয় আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একটু মানে যেহেতু থিওরিটিক্যাল সেহেতু বেশি সময় দিচ্ছি না, কারণ আমরা একটা অঙ্ক করব আজকে। আজকে একটা অঙ্ক প্র্যাকটিক্যালি করব। তারপর আছে যে কি প্লেয়ার্স ইন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের কিছু কি প্লেয়ার্স আছে, যেটা আছে রেগুলেটরস, ল মেকার্স। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আমাদের রেগুলেটর, ফিনান্স মিনিস্ট্রি আমাদের রেগুলেটর। সেই রেগুলেটর ল মেকার যারা আছে, সেই ল মেকাররা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের কিন্তু কি প্লেয়ার্স। কারণ তারা যদি যথাযথ ল রেগুলেশন করে তাহলে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট বা প্রপারলি ফাংশন হয়। সুপারভাইজার্স আছে, শেয়ার হোল্ডার্স আছে। শেয়ার হোল্ডারদের দায়িত্ব কি থাকতে পারে? শেয়ার হোল্ডারদের দায়িত্ব হতে পারে যে শেয়ার হোল্ডাররা কিন্তু ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু সিলেক্ট করে শেয়ার হোল্ডাররা। এই শেয়ার হোল্ডারদের যদি সঠিকভাবে বোর্ড অফ ডিরেক্টরস সিলেকশন করতে পারে, তারা কিন্তু তখন ব্যাংকটা প্রপারলি রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে কাজ করতে পারে। কারণ যোগ্য লোককে যদি বোর্ড অফ ডিরেক্টরস মানে করায়, ইলেকশন সিলেক্টেড করা হয়, তাহলে ব্যাংকটা রিস্ক ম্যানেজমেন্টে প্রপারলি কাজ করে। ডিরেক্টরসদের কিছু রেসপন্সিবিলিটি আছে, যে আদার যে ডিরেক্টরস থাকবে তাদের। এক্সিকিউটিভ ম্যানেজার্স এর রেসপন্সিবিলিটি আছে, ইন্টারনাল অডিটর, এক্সটার্নাল অডিটর, আর জেনারেল পাবলিক। এইগুলা কিন্তু কি প্লেয়ার্স, এরা প্রপারলি ফাংশন করলে রিস্ক ম্যানেজমেন্টটা প্রপারলি ফাংশন করে। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অডিটররা এরা বিভিন্ন অডিট করবে, রিপোর্ট করবে, সাবমিট করবে, তাদের পলিসি প্রসিডিওর অনুযায়ী সঠিকভাবে কাজ করছে কিনা সেটা তারা দেখবে এবং রিপোর্ট করে সেটা হলো যে এমডি, ম্যানেজার এবং বোর্ডকে তারা জানাবে। পাবলিক, জেনারেল পাবলিক শেয়ার হোল্ডারের কিছু রেসপন্সিবিলিটিস আপনারা দেখেন। তো এখন আজকে একটা ম্যাথ করানোর কথা ছিল, যেটা হচ্ছে যে ব্যাজেল থ্রির অর্থাৎ ক্যাপিটাল এডিকুয়েসি রিলেটেড একটা ম্যাথ সবসময় রিপিট হয়। যে ম্যাথে কিছু ডাটা দেয়া থাকে, আবার কিছু সময় ডাটা বাইর করে নিতে হয়। তো আমরা এখন দেখি যে একটা ম্যাথ, দেখেন আপনারা একটু এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। কারণ হচ্ছে স্ক্রিনশট দিলে আপনারা পরবর্তীতে ম্যাথটা করতে পারবেন। এখানে দেখেন যে বেসড অন দ্য গিভেন ইনফরমেশন অফ এবিসি ব্যাংক পিএলসি অ্যান্সার দ্য বিলো কোশ্চেন। এই ইনফরমেশনের এগেনস্টে আমাদের এই এ বি সি ডি ই এফ এই পাঁচটা প্রশ্ন আমাদের, এই ছয়টা প্রশ্ন আমাদের করতে হবে, বাইর করতে হবে, সলিউশন করতে হবে। ঠিক আছে? তো এখানে ফিগারগুলো দেয়া আছে। আমরা গতদিন আলোচনা করছিলাম কি, ক্যাপিটালের কম্পোনেন্ট আলোচনা করছিলাম যে ক্যাপিটাল কি, টোটাল ক্যাপিটাল দুই ভাগে ভাগ করা হয়, টিয়ার ওয়ান, টিয়ার টু। টিয়ার ওয়ানে আবার দুইটা ভাগ হয়,
কমন ইকুইটি টিয়ার ওয়ান, যেটাকে CT1 বলে, আর এডিশনাল টিয়ার ওয়ান AT1 বলে। ঠিক আছে, এবং টিয়ার 2 থাকে। এবং এই টিয়ার 1 টিয়ার 2 ক্যাপিটাল কিন্তু একটা বাংলাদেশ ব্যাংক যে নির্দিষ্ট হারে পার্সেন্টেজ অনুযায়ী রাখতে বলছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী রাখতে হয়। এই পার্সেন্টেজ কিসের উপর পার্সেন্টেজ করা হয়? টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট, যেটাকে সংক্ষেপে RWA বলে। এই রিস্ক ওয়েটেড অ্যাসেটের একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ ক্যাপিটাল থাকতে হয়। যদি না থাকে, তখন বাংলাদেশ ব্যাংক বলেন, আপনারা যে পত্রিকাতে দেখেন যে এই ব্যাংকের ক্যাপিটাল শর্টফল এত। ক্যাপিটাল শর্টফল এত কিভাবে নির্ণয় করা হয়? অর্থাৎ ওই ব্যাংকের যে টোটাল রিস্ক প্রোফাইল আছে, ব্যাংকের অ্যাসেট আছে, এই অ্যাসেটটাকে রিস্ক ওয়েট দিয়ে রিস্ক ওয়েটেড অ্যাসেট করা হয়। এই রিস্ক ওয়েটেড অ্যাসেটের মিনিমাম 10% MCR রাখতে হয়, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রাখতে হয় ক্যাপিটাল আকারে। ঠিক আছে, তো এই ক্যাপিটাল আকারে রাখতে গেলে এটা কি কিন্তু মনে করেন যে একেবারে 10% রাখলে হয় না, এখানে কি সেগমেন্ট করা আছে ক্যাপিটালের। কিছু আছে কোর ক্যাপিটাল, যেটাকে CT1 বলা বলা হয়। এই কোর ক্যাপিটাল একটা নির্দিষ্ট পার্সেন্টেজে রাখতে হবে, আর এডিশনাল টিয়ার 1 টিয়ার 2 একটা নির্দিষ্ট পার্সেন্টেজে রাখতে হয়, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আমি আপনাদের সাথে আর একটু দেখাই যেটা গতদিন আলোচনা করছিলাম। এটা, এই যে টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল, এখানে দেখেন আহ, এটাতে নাই। আচ্ছা, ওটা আমি পরের ক্লাসে বলবো। আর আপনারা আজকে দেখেন যে শুধু মানে রেশিওটা আমরা বাইর করা শিখবো, ক্যাপিটালের কম্পোনেন্টটা আমরা বাইর করা শিখবো এই ডেটার ভিত্তিতে। তো এখানে দেখেন ব্যাংকের পেড আপ ক্যাপিটাল আছে 900 কোটি, স্ট্যাটিউটরি রিজার্ভ আছে 300 কোটি, রিটেন আর্নিংস 100, জেনারেল রিজার্ভ 100, জেনারেল প্রভিশন 350, পারপিচুয়াল বন্ড 300, সাবঅর্ডিনেটেড বন্ড 450, প্রভিশন শর্টফল আছে 30 কোটি, ইনটেনজিবল আছে 10 কোটি, ডিফার্ড ট্যাক্স আছে 10 কোটি। এই টোটাল এইগুলা কিন্তু ক্যাপিটালের কম্পোনেন্ট। এবং ব্যাংকের যে রিস্ক প্রোফাইল আছে, অর্থাৎ তার যে অ্যাসেট আছে, সেই অ্যাসেটের এগেনস্টে রিস্ক ওয়েটেড অ্যাসেট নির্ধারণ করে দিছে এরা 20,000 কোটি টাকা রিস্ক ওয়েটেড অ্যাসেট। অর্থাৎ ব্যাংকের যে টোটাল অ্যাসেট সাইটের রিস্ক ওয়েট দিয়ে 20,000 কোটি টাকা রিস্ক ওয়েটেড অ্যাসেট হয়েছে। এখন এই এর এগেনস্টে, এই রিস্ক ওয়েটেড অ্যাসেটের এগেনস্টে আমাদের MCR কত রাখতে হয়? 10%। আমরা জানি বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন করে দিছে, সেটা আমরা কি রাখতে হয়? টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10% ক্যাপিটাল রাখতে হয়। ঠিক আছে, তো আমরা দেখি যদি MCR কিভাবে বাইর করব। MCR বাইর করব যে RWA মাল্টিপ্লাই মাল্টিপ্লাই 10%, 10%, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত? গুণন 10%, 10%, তাহলে কত হচ্ছে আমাদের? 20,000 ইন্টু 10%, 20,000 মাল্টিপ্লাই 10% ইকুয়াল টু কত হবে? 20,000-এর 10% করলে 2,000, 2,000 কোটি। এখন দেখেন তো ক্যাপিটাল কত আছে, আমাদের টোটাল ক্যাপিটাল কত আছে? টোটাল ক্যাপিটাল কিন্তু আমাদের আছে 16 আর 8, 2,400 কোটি টাকা আছে। ঠিক আছে, আমাদের টোটাল ক্যাপিটাল আছে এখানে 2,400 কোটি টাকা, যেটা আমরা এখন বাইর করব। টোটাল MCR আমাদের রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10%, অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স। গাইডলাইন অনুযায়ী আমাদের টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10% MCR রাখতে হয়। আর বি নাম্বারে বলছে যে
এলিজিবল সিটি ওয়ান ক্যাপিটাল অ্যান্ড পার্সেন্টেজ। তাহলে সিটি ওয়ান ক্যাপিটাল কি হবে? সিই টি ওয়ান। সিটি ওয়ান আমরা কি জানি? সিটি ওয়ান ইকুয়াল টু পেড আপ, পেড আপ ক্যাপিটাল প্লাস স্ট্যাটিউটরি রিজার্ভ প্লাস রিটেন আর্নিংস প্লাস জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ যে ডেটা আছে এর এগেনস্টে আমাদের সিটি ওয়ান ক্যাপিটাল আছে এইগুলা। এর এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, সিটি ওয়ান এর সাথে কিছু মানে হয় অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। যেটা হচ্ছে যে যদি প্রভিশন শর্টফল থাকে, অর্থাৎ কোনো ব্যাংকের নন পারফর্মিং যদি লোন থাকে, লোনের এগেনস্টে যদি প্রভিশন রাখতে হচ্ছে, দেখা যাচ্ছে 100 কোটি, ব্যাংক যদি 50 কোটি প্রভিশন রাখে এবং বাকি যে 50 কোটি প্রভিশন রাখতে পারে না, সেইটা হচ্ছে প্রভিশন শর্টফল। তো এই এবিসি ব্যাংকের ক্ষেত্রে প্রভিশন শর্টফল আছে 30 কোটি। তখন আমরা এখানে মাইনাস মাইনাস 30 মাইনাস, আমরা কি করব এখানে, মাইনাস দিব প্রভিশন শর্টফল। তারপরে মাইনাস করব কি, গুডউইল, গুডউইল। তারপরে মাইনাস করব কি, ডিটিএ, ডিটিএ। তাহলে আমরা যদি এখন করি যে সিটি ওয়ান ক্যাপিটাল যদি বাইর করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? পেড আপ ক্যাপিটাল আছে 900 প্লাস 300 প্লাস রিটেন আর্নিংস 100 প্লাস আছে কি জেনারেল রিজার্ভ 50 মাইনাস, মাইনাস কি হবে 30 কোটি, 30 মাইনাস 10 মাইনাস 10। তাহলে আমাদের টিআর সিটি ওয়ান ক্যাপিটাল হচ্ছে কত? 1300 কোটি, 1300 কোটি। তাহলে এই যে ডেটা আছে এই ডেটার এগেনস্টে আমরা টিয়ার ওয়ান ক্যাপিটাল, কমন টিয়ার ওয়ান ক্যাপিটাল পাইলাম 1300 কোটি। যদি রেশিও বাইর করে, সিইটি ওয়ান রেশিও ইকুয়াল টু, উপরে যাবে টিয়ার সিটি ওয়ান ক্যাপিটাল, সিটি ওয়ান ক্যাপিটাল ডিভাইডেড বাই আর ডাব্লিউ এ। সিটি ওয়ান ক্যাপিটাল আমাদের কত আছে? 1300 ডিভাইডেড বাই 20,000, 1300 ডিভাইডেড বাই 20,000 মাল্টিপ্লাই 100, যেহেতু রেশিও বলছে। তাহলে আমাদের কি আসলো? 1300 ডিভাইডেড বাই 20,000 মাল্টিপ্লাই বাই 100 করলে 6.5%, 6.50%। এটা হচ্ছে আমাদের বি নাম্বারের রিকোয়ারমেন্ট ছিল কি, এলিজিবল সিটি ওয়ান ক্যাপিটাল বাইর করতে হবে এবং সিটি ওয়ান রেশিওটা বাইর করতে হবে। আমাদের এলিজিবল সিটি ওয়ান ক্যাপিটাল বাইর হয়েছে 1300 কোটি। সিটি ওয়ানের যে কম্পোনেন্ট আছে একেবারে গাইডলাইনে যেভাবে দেওয়া আছে, সিটি ওয়ান কি কি কম্পোনেন্ট নিয়ে গঠিত, সেই কম্পোনেন্টগুলো আমরা অ্যাড করছি এবং এর সাথে কিছু প্রভিশন শর্টফল, ইনটেনজিবল অ্যাসেট যদি থাকে, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট যদি থাকে, তাহলে মাইনাস করতে হয়। তাহলে আমরা কম্পোনেন্টগুলো যোগ করে এই তিনটা জিনিস মাইনাস করে দিলাম। মাইনাস করে দিলে আমাদের সিটি ওয়ান ক্যাপিটাল হচ্ছে 1300 কোটি। তাহলে সিটি ওয়ান রেশিওটা কি হবে? উপরে সিটি ওয়ান ক্যাপিটাল হবে, নিচে হবে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট মাল্টিপ্লাই বাই 100, যেহেতু রেশিও বলতেছে। সেহেতু আমাদের এই ম্যাথের দেখা যাচ্ছে যে সিটি ওয়ান রেশিও বাইর হয়েছে 6.5%। এবং এটি ওয়ান ক্যাপিটাল, এটি ওয়ান ক্যাপিটালের একটাই কম্পোনেন্ট আছে এখানে, পারপিচুয়াল বন্ড। এটি ওয়ান ক্যাপিটাল, এটি ওয়ান ক্যাপিটাল ইকুয়াল টু
পারপিচুয়াল বন্ড সমান কত কোটি আছে? পারপিচুয়াল বন্ড আছে 300 কোটি। 300 কোটি। তাহলে যদি রেশিও বাইর করি আমরা, রেশিও বাইর করি, তাহলে তাহলে 300 ডিভাইডেড বাই 20,000 মাল্টিপ্লাই 100 ইকুয়াল টু 320,000 দিয়ে করলে আমাদের হবে কি 1.5%। 1.5%। এটা হচ্ছে এটি অন ক্যাপিটাল এবং রেশিও। এবং টিয়ার ওয়ান ক্যাপিটাল যদি বাইর করি, টিয়ার ওয়ান ক্যাপিটালটা হবে আপনাদের, টিয়ার ওয়ানের কম্পোনেন্ট কি ছিল? CT1 প্লাস এটি ওয়ান। তাহলে আপনারা বাইর করবেন এটা। এটা হচ্ছে যে CT1 আমাদের কত ছিল? 1300 কোটি। এই যে 1300 এবং এটি ওয়ান ছিল 300। আপনারা লিখবেন যে টিয়ার ওয়ান ক্যাপিটাল ইকুয়াল টু CT1 প্লাস এটি ওয়ান ডিভাইডেড বাই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। তাহলে CT1 1300 আর এটি ওয়ান 300। তাহলে এই 1600 ডিভাইডেড বাই 20,000, 1600 ডিভাইডেড বাই 20,000 দিলে হয়, মাল্টিপ্লাই 100 দিলে হয় 8%। তাহলে আমাদের টিয়ার ওয়ান ক্যাপিটাল হচ্ছে 1600 কোটি টাকা এবং পার্সেন্টেজ হচ্ছে 8%। টিয়ার টু ক্যাপিটাল কি হবে? টিয়ার টু ক্যাপিটালের এখানে কম্পোনেন্ট আছে দুইটা, একটা আছে জেনারেল প্রভিশন 350, আর একটা আছে সাবঅর্ডিনেটেড বন্ড। এই 350 আর 450 অর্থাৎ কত? 800 কোটি হচ্ছে। 800 কোটি ডিভাইডেড বাই 20,000 কোটি মাল্টিপ্লাই 100। তাহলে টিয়ার টু ক্যাপিটাল রেশিও হচ্ছে 4%। আর সর্বশেষ যেটা বলছে যে টোটাল রেগুলেটরি ক্যাপিটাল, CRAR, টোটাল রেগুলেটরি ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। তাহলে CRAR হচ্ছে কত? টোটাল ক্যাপিটাল হচ্ছে 1300 প্লাস কত হচ্ছে? না, 13 3 1600, 1600 প্লাস 800, অর্থাৎ CT1, এই টোটাল ক্যাপিটাল কি হচ্ছে? এই যে CT1 প্লাস এটি ওয়ান, এটি ওয়ান 300 প্লাস টিয়ার 2, এই এই 350 আর 450, 800। তাহলে 1300, 300, 1600 আর 800, 2400। তাহলে CRAR হচ্ছে 2400 ডিভাইডেড বাই 2000 মাল্টিপ্লাই 100, যেটাতে হচ্ছে যে 12%। এই হচ্ছে এই ইসের একটা সিম্পল একটা ম্যাথ, যেটা ব্যাজেল 3 সিম্পল ম্যাথ। ঠিক আছে। এটা আমি আপনাদের হলো যে দিয়ে দেবো, শেয়ার করব, যে এটা ডিটেলস করে জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য এটা করলাম। আমি গত ক্লাসে অবশ্যই ম্যাথের যে আমার টোটাল যে শিট আছে সেই শিটটা কিন্তু আপনাকে শেয়ার করছিলাম, নিজাম ভাইকে শেয়ার করছিলাম আপনাদের দেওয়ার কথা। আপনারা অনেকে হয়তো দেখছেন, কিন্তু আজকে একটা প্র্যাকটিক্যালি করলাম, যাতে আপনাদের মানে এটা প্রস্তুতিটা আরো বেশি ভালোভাবে হয়। ঠিক আছে। এটা হচ্ছে একটা সিম্পল ম্যাথ, যেটা আমরা সবাই ইনশাল্লাহ পারবো যদি আমরা এই যে ক্যাপিটালের কম্পোনেন্টগুলো সঠিকভাবে মেমোরাইজ করতে পারি। অর্থাৎ এখানে তো ওই এর কোনো রকেট সায়েন্স না, এটা মুখস্থ করতে হবে যে টিয়ার 1 এর কি কি থাকে, কমিউনিটি টিয়ার 1 এবং এডিশনাল টিয়ার 1, কমিউনিটি টিয়ার 1 এর ক্যাপিটাল কম্পোনেন্ট এইগুলো, এডিশনাল টিয়ার 1 এর এইগুলা। এর সাথে কিছু মাইনাস হয়, যে পরিবেশন শর্টফল থাকলে, ইনটেনজিবল অ্যাসেট থাকলে এবং ডিফার্ড ট্যাক্স অ্যাসেট এইগুলো থাকলে মাইনাস হয় CT1 থেকে। এবং এডি ওয়ান হচ্ছে আমাদের পারপিচুয়াল বন্ড, অর্থাৎ যেটা পারপিচুয়াল নেচারে, ব্যাংক যতদিন থাকবে ততদিন এই ক্যাপিটালটা কম্পোনেন্টটা থাকবে। এটা পারপিচুয়াল বন্ডটা হচ্ছে এডি ওয়ান ক্যাপিটাল। আর টিয়ার 2 ক্যাপিটাল আছে যে আমরা যে ইসের জেনারেল প্রভিশন রাখি, অর্থাৎ ব্যাংক যেগুলো পারফর্মিং যে লোন আছে, ইনভেস্টমেন্টগুলো আছে, এই ইনভেস্টমেন্টের এগেনস্টে দেখা যাচ্ছে যে 1%, 2%, 5% প্রভিশনিং রাখতে হয়। কেন? যদি ইনকেস এই পারফর্মিং লোনগুলো যদি নন পারফর্মিং হয়ে যায়, তখন এইটা মিট আপ করার জন্য, লসটা মিট আপ মিনিমাইজ করার জন্য। তো এই টিয়ার 2 যে কম্পোনেন্ট আছে সেটা আছে যে এই জেনারেল প্রভিশন, আর একটা আছে সাবঅর্ডিনেটেড ডেট। এটা কিন্তু অরিজিনালি কিন্তু ক্যাপিটাল নেচারের না, কিন্তু বাংলাদেশ ব্যাংক ব্যাজেল 3 গাইডলাইনে বলছে যে আপনারা এইগুলো ক্যাপিটাল হিসেবে কনসিডার করতে পারবেন। এই জন্য আমরা এই যে টিয়ার 2 ক্যাপিটালের এই জেনারেল প্রভিশন এবং সাবডেটটা দেখাই দিচ্ছি। এবং যেহেতু এটা অরিজিনাল ক্যাপিটাল নেচারের না, এই জন্য আমরা গত ক্লাসে বলছিলাম এটাকে ম্যাক্সিমাম লিমিট করে দেয়া, যে আপনি সর্বোচ্চ এত পার্সেন্টের বেশি রাখতে পারবেন না ক্যাপিটালটা। ঠিক আছে। এটা হচ্ছে যে
আমাদের বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিছে যে এত পার্সেন্টের বেশি, 4%-এর বেশি রাখা যাবে না। তো তো এই হচ্ছে যে আজকের ক্লাসে যেগুলো আলোচনা করলাম, এটা আপনারা এইগুলো ভালোভাবে একটু ইয়ে করে দিয়ে দেখেন, ম্যাথগুলো সুন্দরভাবে দেখেন, যাতে আমরা এই ম্যাথের যে 10 মার্ক থাকে সেই 10 মার্ক আমরা প্রপারলি অ্যান্সার করতে পারি। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে। স্যার আমরা কিন্তু ম্যাথের কোনো শীট পাইনি। আচ্ছা, ঠিক আছে, আমি শেয়ার করে দিছিলাম, হয়তো নিজাম ভাই দিতে ভুল করছে। আমি হলো যে এই ক্লাসে আবার দিয়ে দেবো টোটাল ম্যাথটা, আমরা শিটটা আমরা শেয়ার করে দিছিলাম। আমি আবার আজকে নিজাম ভাইকে বলে দিব, শেয়ার করে দিয়ে নিজাম ভাইকে বলবো যে আপনাদের দিয়ে দিতে। আর আজকে ম্যাথ সম্পর্কে আর কোনো কোয়েরি আছে কিনা? না। আমরা আগামী ক্লাসে যে লাস্টের যে ইয়েটা হয়েছে, আপনাদের পরীক্ষাটা হয়েছে, এই লাস্টের পরীক্ষার ম্যাথটা আমরা আগামী ক্লাসে সলিউশন করব। ঠিক আছে? তাহলে আপনারা সব ধরনের সলিউশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, সিআর এআর এর এটা একটু আরেকবার বলবেন। কোনটা? সিআর এআর। সিআরএআর। সিআরএআর হচ্ছে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। যেটা সিআরএআর ইয়ে করা হয়, টোটাল রেগুলেটরি ক্যাপিটাল আসে, সিআরএআর আমরা নির্ধারণ করি। আপনার কি স্লাইডটা দেখতে পাচ্ছেন আমি যেটা লিখতেছি? জি, জি। দেখো। আচ্ছা, আমরা লিখে দেই সিআরএআর ইকুয়াল টু, উপরে বসবে, উপরে বসবে টোটাল রেগুলেটরি ক্যাপিটাল ডিভাইডেড বাই, নিচে বসবে টিও, টোটাল, আর ডব্লিউ এ, এই মাল্টিপ্লাই হবে 100 দিয়ে, যেহেতু রেশিও বলতেছে এইটা। টোটাল রেগুলেটেড ক্যাপিটাল বলতে আপনাদের যে ওই CT1, AT1 এবং টিয়ার 2, টিয়ার 1 এবং টিয়ার 2 কে বলতেছে যোগ করে টোটাল রেগুলেটরি ক্যাপিটাল। আর নিচে হচ্ছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। যদি আমরা এই ম্যাথের ক্ষেত্রে দেখি, টোটাল রেগুলেটরি ক্যাপিটাল আমাদের CT1 কত ছিল? 1300। তারপরে ছিল AT1 ছিল কত? 300। প্লাস টিয়ার 2 তে কত ছিল? 800। এই 13 আর 3 16 আর 8, 2400 ডিভাইডেড বাই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট 20,000 ছিল। ঠিক আছে? মাল্টিপ্লাই 100। এই, এটা বুঝতে পারছেন? আমাদের এই ম্যাথে ছিল এই যে, এটা দেখেন, এই যে CT1 1300 কোটি, তারপরে AT1 300 কোটি, তারপর টিয়ার 2, যেটা আমি বলছিলাম যে এই দুইটা কম্পোনেন্ট যোগ হবে, জেনারেল প্রভিশন আর সাবডেট, এই 350 আর 450, 800। তাহলে আমাদের সিআরএআর হচ্ছে 1300, 300, 800 যোগ করে 2400 ডিভাইডেড বাই 20,000 কোটি মাল্টিপ্লাই 100। তাহলে আমাদের রেশিও হচ্ছে, টিয়ার 1 ক্যাপিটাল হচ্ছে 2400 কোটি, এবং যদি রেশিও করি তাহলে হচ্ছে 12%। 12% কি হয়েছে আপনারা দেখছেন? হ্যালো? হ্যালো? নেটে প্রবলেম হচ্ছে মনে হয়। কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি বারো জি, পার্সেন্ট বুঝতে পারছি। হয়েছে। হ্যাঁ, বারো জি, পার্সেন্ট 12 বার। আপনারা 12%। তাহলে এই ম্যাথটা হলো সিম্পল ম্যাথ। ঠিক আছে? আমরা আগামী ক্লাসে যে লাস্টের যে ম্যাথগুলো পড়ছে ওই অ্যানালাইটিক্যাল ম্যাথ একটু করব। ঠিক আছে? এই সিম্পল ম্যাথ আপনারা দেখলেই পারবেন, যে অ্যাজ ইট ইজ আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে?
আমার একটা প্রশ্ন আছে যে অ্যাডজাস্টমেন্টের যে এগুলা বললেন, হ্যাঁ এর মধ্যে ধরেন ডেফার্ড ট্যাক্স আর একটা ছিল প্রভিশন শর্টফল। হ্যাঁ। আর আজকে দেখলাম আর একটা বললেন ওই যে এটা ওই গুডউইল। গুডউইল এন্ড অল আদার ইনটেনজিবল অ্যাসেট। গুডউইল, আচ্ছা, এর বাইরে কি আর কিছু আছে অ্যাডজাস্টমেন্টে? এর বাইরে আরো কিছু আছে যেগুলো দেয় না সচরাচর, এইগুলোই মেন জিনিস তিনটা। ঠিক আছে, তিনটা? এই তিনটাই মেন। আচ্ছা, ঠিক আছে, জি, আসসালাম। আর কারোর কোনো? যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো শেষ করি, আমাদের পরবর্তীতে আর একটা সেশন আছে। নিজাম ভাই, আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শেষ। ওকে। তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা আজকের মতো সেশনটা এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আমরা মডিউল ডি করব এবং ম্যাথ করব। জিএফআই ক্লাস এখন হবে না? নিজাম ভাই কি শুনতে পাচ্ছেন? বুঝতেছি না তো, ক্লাস তো 10:30টায় হওয়ার কথা জিএফআই টা। নিজাম ভাই বোধহয় আজকে অনলাইন নাই নাকি? আছে, মানে এই ক্রেডিট মাত্র শেষ হলো তো, হয়তো এটা অফ করে আবার শুরু করবে। হ্যাঁ, দেখি। আমি তো ভেবেছিলাম যে অফ করে অন করতে হবে। দেখি, আমরা অফ করে অন করে দেখি। না, ওরাই অফ করবে আপা। ওরাই এটা রেকর্ডিং এর জন্য অফ করবে, দেন আবার আমরা ঢুকতে পারবো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে ভাই, আমরা মিটিংটা একটু এন্ড করব। হ্যাঁ, মিটিংটা এন্ড করে দেন আমরা আবার লগ ইন করবো, দেন আপনারা লগ ইন করবেন। হ্যাঁ, ওকে। ঠিক আছে। হ্যাঁ, আতার আলী বলেন। হ্যাঁ হ্যাঁ